সবাই গেছে, আপনি তো ওরা মানে গা উজাড় করে ফেলতে পারবেন না। আপনাকে তো কিছু রাখতে হবে। আপনি 16 বছরে কারা শেখ হাসিনার সাথে খাইতে গেছে দাঁড়া তোরে আমি লিস্ট করতেছি, আপনার তো মানে শত হাজার ছাড়াই যাবে। শুধুমাত্র মতাদর্শের বা রাজনৈতিক সমর্থনের জায়গায় একটু পার্থক্য বলে একজন আরেকজনকে দেখে নেবে। 50 জন সাংস্কৃতিক কর্মীর মধ্যে মনে করেন একজন আসলেও পাপী, 50 জন সাংবাদিকের মধ্যে 2-3 জন আসলেও পাপী, আপনি তাদের রেখে দেন, কেউ তাদের নিয়ে কোনো ইয়ে করে নাই। কিন্তু এই যে যাচাই বাছাই না করে টানা, যে এটাতে এক নাম্বার কথা মানুষের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। প্রশ্ন সবার জনমনে যে প্রতিবেশী যেহেতু বদলানো যায় না, ভারতের সাথে আমাদের নাগরিক সম্পর্কটা, রাজনীতি, কূটনীতি, জিওপলিটিক্স সব বাদ দিলাম, নাগরিক সম্পর্কটা আসলে কেমন হবে বা কেমন প্রত্যাশা করেন? আমি আসলে ব্যক্তিগতভাবে সবার সাথে সম্পর্ক রাখা মানুষ, মানে আমার শত্রুটার সাথে ওর সাথে যখন সামনাসামনি দেখা হয় আমি মুখ ঘুরিয়ে চলে যেতে পারি না। তো ওইটা নিশ্চয়ই সব ক্ষেত্রেই আমার ক্ষেত্রে মনে হয়, এবং আরও বেশি মনে হয় এই কারণে যে আমাদের দেশটা আসলে যে পরিস্থিতিতে এখন আছে বা যে জায়গাটাতে আছে, সেই জায়গাটাতে আমাদের এখন কারোর প্রতি পিঠ দেখানোর সময় না। আমাদের তো দেশটা উত্থানের দিকে যাচ্ছে, আমরা অর্থনৈতিকভাবে, আমাদের উন্নয়নের ভাবে, সব কিছুর ভাবে আমরা যে জায়গাটাতে আছি, তাতে আমাদের সবার সাথেই আসলে সম্পর্ক রাখা উচিত। এবং সেই সম্পর্কটা কূটনৈতিক সম্পর্ক, অতিরিক্ত বাড়াবাড়িও না, কম বাড়াবাড়িও না, মুখ দেখা দেখিও বন্ধ না। আমরা গেল সরকারের সময় দেখেছি যে ভীষণ প্রতাপশালী এক দেশের এগেনস্টে খোলামেলা সবাই বক্তব্য, তুমি কি কিছুই না, তোমার আমি চিনি না, টেলিফোন আলাপে শোনা যাচ্ছে আমি অমুক দেশের রিক্রুট করা। তো এগুলো তো ভালো মেসেজ দেয় না। হ্যাঁ, আমার যদি মনে হয় কোনো একটা দেশ আমার শত্রু, আমি সেটা ডিপ্লোমেসি দিয়ে এটা কন্ট্রোল করার চেষ্টা করব। কিন্তু আমি তাকে প্রকাশ্যে জনগণের সামনে, এটা তো আমি যুদ্ধ অবস্থা না যে জনগণকে আমার উদ্বুদ্ধ করতে হচ্ছে সে দেশের বিরুদ্ধে, জনগণ যাতে ঝাঁপায় পড়ে, তা না। আমি আমার কূটনীতিকভাবে আমি যদি জানি যে ওই দেশ আমার দেশের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াচ্ছে, আমি কূটনীতিকভাবে সেটা সমাধান করার চেষ্টা করব। এবং যদি আমি মনে করি যে কূটনৈতিকভাবে সমাধান হবে না, বা ওই দেশটা আমাকে পছন্দ করছে না, এই সরকারকে পছন্দ করছে না, তখন আমি চেষ্টা করব ওই দেশটা যাতে আমাকে পছন্দ করে এমন একটা মাঝামাঝি জায়গায় আসতে। পছন্দ করতে হবে না, আমার যাতে সম্পর্কটা ঠিক দুজনে থাকে। কিন্তু আমি যদি উপযাচক হয়ে পায়ে পাড়া দিয়ে যারা বলে ঝগড়া করা, সেটা করতে যাই, সেটা আমার মনে হয় যে আমি বেশি ক্ষতিগ্রস্ত হব। কারণ যেসব দেশের সাথে আমার ঝগড়ার উপক্রম তৈরি হওয়ার চেষ্টা হচ্ছে, তারা সবাই আমাদের চেয়ে বড় দেশ ইন অল সেন্স। আপনি জনসংখ্যা বলেন, পরাক্রমশালী বলেন, আপনি সমরাস্ত্র বলেন, তাদের অবস্থান বলেন, সব কিছুতেই। হ্যাঁ, আমার দেশের সাহস, আমার মানুষের ভালোবাসা সবার চেয়ে বেশি। কিন্তু আমি যদি প্র্যাকটিক্যালি চিন্তা করি, তাহলে আমাকে আসলে যে বড় তাকে ভাবতে হবে যে আমি তার সাথে কিভাবে আমি ডিল করব। হ্যাঁ, সেই কারণ থেকেই আপনাকে আসলে কোনো দেশের সাথেই, আমার মনে হয় শুধু ইন্ডিয়া কেন, ইন্ডিয়াও না, চীনও না, যুক্তরাষ্ট্রও না, একটা মর্যাদাপূর্ণ সম্পর্ক অবশ্যই রাখা উচিত। হ্যাঁ, ইন্ডিয়ার বিষয়ে মানুষের মধ্যে কেন এত বিরূপ অবস্থা তৈরি হয়েছে, আমার মনে হয় যে তাদের আমাদের সাথে এরকম দুই দেশের মানুষের কিন্তু কোনো সংকটের জায়গা নেই। দুই দেশের মানুষ আমরাও ভীষণ, আমরা ওই পারে যেতে পছন্দ করি। আমার মনে হয় যে এমন কোনো বাংলাদেশের মানুষ নাই যে ইন্ডিয়া ঘুরতে যেতে চাইবে না। হ্যাঁ, পছন্দ করি, আমরা চিকিৎসা করতে যেতে পছন্দ করি, ওদেরও এখানে অনেক বড় মানে বিজনেস আছে, ওদের ব্যবসা অনেক কিছু। কিন্তু আপনি যখন পলিটিক্যালি একটা জিনিস এক জায়গায় দেখবেন, তখন আপনাকে সেটাকে রাজনৈতিকভাবেই দেখতে হবে। আপনি সেটাকে মানে একদম প্রকাশ্য নিয়ে বিরোধিতা দেখাতে পারবেন না। কিন্তু যেহেতু নির্বাচনগুলিতে এই দেশের অনেক মানুষ মনে করে, এবং হ্যাঁ ছিল কিছু ক্ষেত্রে, যে ভারতের সমর্থনের কারণেই শেখ হাসিনা এখানে টিকে ছিলেন, এই কারণে ভারতের প্রতি এক বিদ্বেষের জায়গা। তাদের ক্ষেত্রে আমি শুধু একটা কথাই বলি যে এরকম কিছু লাগে না। কারণ শেখ হাসিনা সরকারের সমর্থন যদি ভারতের থাকতো এত, তাহলে তো এই যে আন্দোলনে শেখ হাসিনার পালায় যেতে হতো না, ভারত পাশে থাকতো। এবং ভারত তো শক্তিশালী, শেখ হাসিনাকে রেখে দিতে পারতো অস্ত্রতে, তাই না? বাইরের দেশগুলো ততক্ষণ পর্যন্ত আসতে পারে যতক্ষণ আমরা এক্সেস দেই, যতটুকু। কাজেই ওরাই যে বসায় রাখছিল এমনও না। হ্যাঁ, শেখ হাসিনা তার নিজস্ব কৌশল ব্যবহার করছেন অনেক। হ্যাঁ, সমর্থন পাইছেন, ওই জায়গাতে
ওইখান থেকে, কিন্তু সেইটা নিয়ে আসলে এখন আমাদের কারোর সাথে বিরূপ সম্পর্ক রাখাটা ঠিক হবে না। আবারও একটা শিল্পী সমাজ আসি। শিল্পী সমাজে মূলত আলো আসবে এটা প্রকাশিত হওয়ার পর যেটা তৈরি হয়েছে, সম্পর্কহীনতা তৈরি হয়েছে প্রচণ্ডভাবে। শুধু এখানে না, সবাই একটু হতভম্ব হয়েছে যে যার সাথে আমি কিছুদিন আগে একসাথে হয়তো ঘুরলাম ফিরলাম, কথা বললাম, খেলাম, শুধুমাত্র মতাদর্শের বা রাজনৈতিক সমর্থনের জায়গায় একটু পার্থক্য বলে একজন আরেকজনকে দেখে নেবে। হয়তো মনোবৃত্তিতে আমাদের ভেতর থাকতেই তো পারে, আমরা প্রায় বলি আসলে বন্ধু হয় না, পেছনে ছুরি নিয়ে সামনে হাসতে থাকে। এটা প্রকাশিত হওয়ার পর একটু কিছু সিগনেচার পেলাম আমরা। তো এই সম্পর্কহীনতা কোনো শিল্পী সমাজে না নেই। এখানে এখন দেখবেন যে কারোর সাথে কথা বললে একটু 4টা লাইনে খুঁজে না, আচ্ছা আপনি কোন পক্ষের, আচ্ছা ঠিক আছে, তাহলে ওই পক্ষ হলে শুধু চা খাবো আর নাহলে বিরিয়ানি খাবো। মানে এখন সমাজটা এখন এই অবস্থায় গভীর ভালো খারাপ বলছি না, কিন্তু একটা এই সংকট, এই সম্পর্ক সহনশীলতার সলিউশনটা কি? আমি হবে না, সময় লাগবে আসলে। কারণ হচ্ছে যে অবিশ্বাসের জায়গাটা তৈরি হয়েছে আসলে, এবং এই যে আমাদের মধ্যে সহনশীলতা নাই, এটা একটা বড় ধরনের যে আমি ধরেন ব্যক্তিগতভাবে মনে করি যে আমি নাজরিন মুন্নি, আমি যে কোনো দল পছন্দ করব, আপনি তানভীর তারিক যে কোনো দল পছন্দ করবেন, আমরা দুইজন চায়ের খাইতে খেতে ঝগড়াঝাটি মারামারি সব করব, কিন্তু আমি কখনো চাইবো না যে তানভীর ওইটা করে বলে ওরে তুমি কোথাও নিও না, ও যেন এখানে কাজ না করতে পারে। মিডিয়াতে ধরেন আওয়ামী লীগ যখন এসে বিএনপির অনেক মানুষে অনেক কিছু, ওই যে আমি শাহেদ আলমের কথা বললাম, কনক সারোয়ার ছিল, ইলিয়াস হোসেন, ওনার সাথে নিশ্চয়ই অনেক কিছু হয়েছে। তো এক একটা ব্যক্তি এরকম করে বিদ্বেষ নিয়ে তৈরি হয় না, তার সে জন্মগতভাবে এত কঠিন রাগ তো কোনো সরকারের প্রতি রাখতে পারে না, নিশ্চিতভাবে ব্যক্তিগতভাবে সে ভীষণ ক্ষতির মুখে পড়েছে, তাই না? সো হচ্ছে এই যে ক্ষতির মুখে পড়ে যাওয়া এবং ক্ষতির মুখে ফেলে দেওয়া, এইটা হচ্ছে যে পর্যন্ত শেষ না হবে সেই পর্যন্ত এটাই হবে না। এখন ধরেন এই যে আলো আসবে যে গ্রুপ, সেই গ্রুপে অনেকে লিখেছে এটা হয়েছে সেটা হয়েছে। এখন এই গ্রুপটা আসলে কে তৈরি করেছে? ধরেন আমি একটা গ্রুপ তৈরি করলাম, আমি এখানে তানভীর তারেককে অ্যাড করলাম, আমি যে মোশাররফ করিমরে অ্যাড করলাম, আমি যে চঞ্চল চৌধুরীকে অ্যাড করলাম, আশফাক নিপুণরে আমি অ্যাড করলাম, তারা কিন্তু জানেও না, তারা দেখলো একটা গ্রুপ হয়েছে। যেমন আমার মোবাইলে অসংখ্য গ্রুপ, আমারও অসংখ্য গ্রুপ, আমি হয়তো খুলেও দেখি না, এবার বের হয়ে আসবো মনে হয় যে সে যদি ইনসাল্ট বোধ করে সে আমাকে একটা গ্রুপে নিয়েছে, কি গ্রুপ দেখাও হয় না। তো যারা এটাতে নিয়েছে তারা কি উদ্দেশ্যে নিয়েছে বোঝা যায় না। তারা কি একটা গণজাগরণ করতে চেয়েছিল, তারা কি একটা সংস্কৃতি কি তৈরি করতে চেয়েছিল, তারা কি যতটুকু স্ক্রিনশট প্রকাশিত হয়েছে এখনো পর্যন্ত শুধু ছেলেদের কেমনে দমন করা যায় সেটা প্রকাশিত হয়েছে, সেটা তো খুব খারাপ কথা। ওদের দমন করার কথা, শিল্পী মন হচ্ছে সবচেয়ে নরম মন থাকবে, সে তুলবে কেন? তার যদি মনে হয় হ্যাঁ উনি শেখ হাসিনার পক্ষের লোক, তাহলে উনি যাও রাস্তায় দাঁড়াবে, যে যা কিছু হচ্ছে আমরা শেখ হাসিনার পক্ষে আছে, এটা ঠিক হচ্ছে না, তুমি যে রাস্তায় দাঁড়াও, দরকার হলো অন্য পক্ষের শিল্পীর সাথে মারামারি করবা। কিন্তু এইখানে যখন এখানে বাচ্চারা তো সবারই ওইখানকার ছেলে মেয়ে তো আছে, তার বাচ্চাটা যে সে মিছিলে যায় নাই, তার বাচ্চাটাকে যে মেরে ফেলার সে কথা বলতেছে না, সেটা কিভাবে জানে? বা কোনো রিলেটিভ, তার রিলেটিভ, বাচ্চারা তো না বলেই মিছিলে গেছে, বাচ্চারা তো না বলেই এই ঘটনার মধ্যে চলে গেছে। কাজে এটা খুব মানে ক্রুয়েল হয়েছে, যে এটা খুব ক্রুয়েল হয়েছে। এখন ঘটনা হচ্ছে যে এই ঘটনা নিয়ে আপনি ধরেন যারা প্রত্যক্ষভাবে ওই ঘটনার সাথে সুবিধাভোগী ছিল, আপনি তাদের আলাদা করেন, তারা তাদের মতো কাজ করুক। যারা সুবিধাভোগী ছিল না কোনোভাবে গ্রুপে, তাদের আপনি আলাদা করেন, যে না একটা গ্রুপে ছিল মানে সে একটা। কিন্তু আমি মনে করি ক্ষমার সৌন্দর্য আলাদা, এবং সেই সৌন্দর্য যদি আপনি একবার দেখান, কখনো যদি কোনোদিন পট পরিবর্তন হয়, যাই হোক না কেন, আপনাকে সেই সৌন্দর্য ওই মানুষটা দেখাবে, যদি সে মানুষ হয়। যদি অমানুষ হয় সে দেখাবে না, সে আবার আপনার সাথে একই কাণ্ডটাই সে করবে। কিন্তু আপনি অন্যজন অমানুষ হবে না বলে আপনি মানুষ হবেন না কেন? আপনি মানুষ হয়ে দেখাবেন যে হ্যাঁ তুমি এটা করছো, তুমি একটা অন্যায় কাজ করছো, কিন্তু আমরা সবাই শিল্পী, আমরা এখন থেকে করি যে আমরা দেশটার জন্য করব, কোনো রাজনৈতিক দলের জন্য করব না। এই শপথ যখন আপনারা সবাই মিলে নিতে পারবেন, তখন দেখবেন এই ভেদটা আর থাকবে না। কারণ আমি ব্যক্তিগতভাবে মানে আপনাদের যে শিল্পী সমাজ মনে করি, আমি মনে করি কি রাজনীতি দিয়ে আপনারা আসলে আপনাদের কলুষিত করতে চান না, কারণ আপনাদের কাজটা এত কিছু থাকে, আপনারা নিজেরাই কাজটা করতে চান, নিজেরাই এটা করতে চান, কিন্তু
আসলে গত সরকারটা এমনভাবে সবাইকে একটা আয়ত্ত করার চেষ্টা করেছিল যে ধরেন তুমি আমার হয়ে কাজ করলে আমি তোমাকে কাজ দিব। না না, এটা প্রমাণিত। আপনি প্রমাণিত হয়েছে তো। দুপুরবেলা সচিবালয়ে যে পরিমাণ শিল্পীরা ভাত খেতেন, এটা নিয়ে অলরেডি কয়েকটা অনলাইনে নিউজও হয়েছিল ওই সময়। সেটাই তো এটা কোন দেশে, এখানে তো রাইট, যখন ওইটাই হয় তখন কিছু শিল্পী বাধ্য হয়ে ওদিকে যাওয়ার চেষ্টা করেছে যে এটা ইয়ে করবে। সেটা ডিপেন্ড করে যে আমি কতটুকু গিয়েছি কতটুকু যাইনি। আসলে কি সবাই গেছে? আপনি তো ওরা মানে গা উজাড় করে ফেলতে পারবেন না, আপনাকে তো কিছু রাখতে হবে। আপনি 16 বছরে কারা শেখ হাসিনার সাথে খাইতে গেছে দাঁড়া তোরে আমি লিস্ট করতেছি, আপনার তো মানে শত হাজার ছাড়াই যাবে, তাই না? এবং আপনি তো সেটা করতে পারবেন না। যে যা চাকাটা তো ঘোরাইতে হবে, চাকাটা তো আপনাকে ঘোরাইতে হবে। যা যা পলিটিক্যাল আইডিওলজি আছে সেই পলিটিক্যাল আইডিওলজি নিয়ে তাকে আপনি থাকতে দেন, সেটা যেন কোথাও প্রকাশিত না হয়। বরং কেউ যদি কোনো সরকারি বিশেষ সুবিধা পেতে নেন সেটা নিয়ে আপনার প্রতিবাদী হন, যে ভাই আমরা সবাই আপনি সরকারিভাবে তাকে কেন দিয়ে যাচ্ছেন, সেই প্রতিবাদটা আপনাদের আগেই করা উচিত ছিল। তাহলে কিছু সুবিধা ভুগিয়ে এই জায়গায় তৈরি হতো না। কাজে আমার মনে হয় যে এই আলো আসবেই থেকে কারা সরাসরি সরকারি সুবিধা ভুগেছিল তাদেরকে আপনাদের চিহ্নিত করা উচিত, যে ভাই তুমি সুবিধা নিয়ে এই কর্মকাণ্ডের মধ্যে করছো, তুমি কিছুদিন চুপ থাকো, আস্তে আস্তে তারপরে এই ঘটনা সহজ। আর বাকি সবাইকে নিয়ে আপনাদের আগানো উচিত। ইনফ্যাক্ট আমাদেরও তাই করা উচিত। একটা বিষয় খুব আলোচনা হচ্ছে যে মব জাস্টিসের কথা। সাকিব আল হাসানের যেই মামলাটা দেওয়া হয়েছে, প্রথমে 50 জনের বিরুদ্ধে যে মামলা দেওয়া হলো, খালেদা জিয়াকে হত্যার চেষ্টা মামলা, সেখানেও গণভাবে মামলা দেওয়া হলো এবং সবার একটা ভীতি, এরপরে আরও বাড়ছে, এখন বোধহয় আরও সংখ্যাটা বেড়েছে। এই মামলাগুলো আপনি মানে একেবারে এর জায়গা থেকে, একজন সংবাদকর্মীর জায়গা থেকে আপনি কিভাবে দেখছেন, কি বিশ্লেষণ করেন? একদমই মেরিট নাই। আর আপনি যদি বলেন যে এই সরকারটাকে তো সবাই মিলে মানুষের সরকার বলা হচ্ছে, তাই না? যে একটা গণ অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থানের সরকার, সেই সরকার হবে সবার প্রতি সহনশীল, সবাইকে সে আরাম দিবে, সে বুঝাবে যে রাজনৈতিক দল এবং তার মধ্যে পার্থক্যটা কি, রাইট? এখন এসেই ধরেন আমি ধরলাম যে যেসব মামলা হচ্ছে সেগুলোর সাথে এই সরকারের কোনো সম্পৃক্ততা নাই, কিন্তু ওনাদের হাতেই তো সমস্ত পাওয়ার। ওনারা তো স্পষ্ট বলবে যে এরকম করে ঢালাওভাবে কোনো মামলা দেওয়া যাবে না, যারা যারা তোমরা মামলা দিতে চাও তোমরা আসো, বা তোমরা মামলা দেওয়ার জন্য কথা বলো, তোমরা কাকে মামলার প্রধান আসামি ভাবতেছো, বা 10 জনের তুমি নাম দাও, এইখানে আমরা নাম বিবেচনা করি, তদন্ত হোক, আমরা গ্রেফতার করব বা আমরা চার্জশিট দিব। ঘটনা এরকম হওয়া উচিত। কিন্তু এই যে টানা 1 মাস যাবৎ নানা ধরনের মামলা হয়ে যাচ্ছে, এগুলো তো দিন শেষে যে রিয়েল ক্রিমিনাল, যে রিয়েল হত্যাকারী, যে রিয়েল উস্কানি দিচ্ছে, সে বের হয়ে যাবে, জানেন? সত্যি সে বের হয়ে যাবে। কারণ আপনি এই মামলাগুলো তো রাখতে পারবেন না। আপনি এই যে আপনাদের নামে মামলা হয়েছে, সাংবাদিকদের নামে, এর মধ্যে বোধহয় 50 জন সাংবাদিকের নামে মামলা হয়ে গেছে। এখন যদি এই সরকার দেখায় যে 50 জন সাংবাদিক খুনি এবং 50 জন সাংবাদিক জামিন নিতে আদালতে যাচ্ছে বা একসাথে তাদের বিচারের কাঠগড়াতে তারা দাঁড়া করাচ্ছে, এইটা কি বিশ্বব্যাপী সঠিক বার্তা যাবে এর কাছে, বিশ্বের কাছে এই সরকার সম্পর্কে, নাকি জনগণের কাছে যাবে? জনগণের ঘৃণা আছে মনে করেন, তারপরেও তো তাদের কাছে এক ধরনের ভুল বার্তা যাবে যে এই কি, মানে সবাইকে কেন নিয়ে যেতে হচ্ছে। এই 50 জন সাংস্কৃতিক কর্মীর মধ্যে মনে করেন একজন আসলেও পাপী, 50 জন সাংবাদিকের মধ্যে 2-3 জন আসলেও পাপী, আপনি তাদের রেখে দেন, কেউ তাদের নিয়ে কোনো ইয়ে করে নাই। কিন্তু এই যে যাচাই বাছাই না করে টানা, যে এটাতে এক নাম্বার কথা মানুষের মধ্যে ভীতি তৈরি হচ্ছে। এই যে আপনি বলছেন যে এনজয় করছি কিনা, আমরা আসলে সময়টা আমরা করছি না, কারণ মনে হচ্ছে যে কোনো জায়গা থেকে যে কোনো মামলা চলে আসবে, যে কোনো জায়গা থেকে যে কোনো মব একটা চলে আসবে। এটা তো হওয়ার কথা না, এটা তো সব একটা নতুন সূচনা করার কথা ছিল না, যে সবাই খুব আনন্দ উল্লাস করবে। কারণ 5 তারিখে জনগণের আমি যে পরিমাণ উল্লাস রাস্তাঘাটে দেখেছি, সেই উল্লাসটাই তো সবার মুখে থাকার কথা। সেই উল্লাসকে আসলে এখন পাচ্ছে মানুষ, বা মানুষের মনে ভীতি ঢুকাইয়ে ফেলাটা খুব কাজের কথা না। ওই ভয়টা ছড়াইতে থাকে এক সময়, এবং ওইটা বাড়তে থাকে সংক্রামক হয়ে, যে সবার মধ্যে ভীতি চলে আসে তখন। সেই ভীতি তো ভালো কিছু দেয় না, সেটা তো প্রমাণ রেখে গেছে শেখ হাসিনা। চমৎকার। আর দুটো প্রশ্ন দিয়ে শেষ করবো, সেটা হচ্ছে আপনি একেবারেই যেহেতু ক্ষুরধার উপস্থাপক, বিশ্লেষক, আপনি উপদেষ্টা পরিষদ সম্পর্কে আপনার 3টি মূল্যায়ন বলবেন আজকে আমাদের।
আমি একেবারে খুবই মানে নাদান শব্দটা ব্যবহার করছে যে আমি একেবারে এই ক্ষেত্রে যে এত বড় বড় মানুষরা আসলে আমি মূল্যায়ন করব এটা আসলে হয় না কখনো। চট করে তারা যেটা সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই ভালোর জন্য কোনো কিছু হবে সেই আশাতে আমি আছি। কারণ এ হলে ভালো হতো, সে হলে উপদেষ্টা হলে ভালো হতো, এমন কোনো জাজমেন্ট আমি কখনো যাইনি। মানে আমি কখনো সেটা না, কাজের ক্ষেত্রে যদি আপনি মনে করেন তাহলে আমার মনে হয় যে যেহেতু স্বল্পতম সময়ে তাদেরকে দেখাতে হবে যে তারা একটা গুড গভর্নমেন্ট ছিল, তাদের গভর্নেন্স ভালো ছিল, তাহলে তাদের আসলে খুব দ্রুত গতিতে ভালো ভালো কিছু কাজ করে ফেলতে হবে। আচ্ছা, খুবই ভালো কাজ করে ফেলতে হবে, যেটার জন্য জনমানুষ উদ্গ্রীব হয়েছিল 16 বছর যে এটা আমাদের জন্য হচ্ছে না। মানে জিনিসপত্রের দাম কমায় ফেলা চট করে, তারপরে মিডিয়াগুলোকে স্বাধীন করে দেওয়া যে না তোমরা যা কিছু হয় তোমরা সেটা বলতে পারবা। তারপরে মনে করেন যে এই যে মামলার ভয়ভীতি থেকে উঠে নিয়ে আসা, তাদের অবশ্যই ইমিডিয়েট এই নির্দেশনা দেওয়া উচিত যে চাইলে ওই মামলা করবা এরকম অবস্থা হবে না। এখন আর প্রচুর মামলা হয়েছে, এগুলি বিচার করতে করতেই 10-12 বছর লেগে যাওয়ার কথা, 20 বছর লেগে যাওয়ার কথা, যে পরিমাণ মামলা হয়েছে। প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার তো আমি চাই। এখন ধরেন 900 জনকে হত্যা করা হয়েছে, 900 জনকে হত্যা করেছে শেখ হাসিনা। এখন শেখ হাসিনার তো 900 বার আপনি বিচার করবেন এবং শেখ হাসিনার 900 বার আপনি আদালতে হাজির করবেন বা তার নামে হবে, কিন্তু এর সাথে সাথে আপনি যাকে ছড়ায় ছিটা নিচ্ছেন দরকার নাই। শেখ হাসিনার নামে একটা মামলা হলেও 900 মামলা হলেও আপনি ফাঁসির কাজটি নিতে পারবেন যদি নিতে চান। একই ঘটনা, এই যে মামলার নামে যা কিছু হচ্ছে এই জিনিসটা ভালো হচ্ছে না। আচ্ছা, দীর্ঘদিনে ঘৃণা জনরোষটা আসলে প্রকাশ করারও একটা উপায় থাকতে হয়, এ ধরনের বিশ্লেষণ চলছে অনেকেই একদম। সো ওই জায়গাটাও আপনি জনরোষ আপনি মনে করেন দেখানো হয়ে গেছে আমি মনে করি। আচ্ছা, এখন আসলে কাজের সামনে আসলে কাজের সময় জনরোষ, এইরকম জনরোষ আপনি কখনো দেখেছেন যে গণভবনে যা কিছু হয়েছে, যে জনরোষ নিয়ে সকল স্কাল্পচার ভেঙে ফেলা হয়েছে, এত অল্প সময়ে এত গণহত্যা তো দেখা যায়, এত অল্প সময়ে এত গণহত্যা, এত অল্প সময়ে এত পুলিশ হত্যা, এত অল্প সময়ে এত থানা নাই হয়ে যাওয়া কোথাও কি দেখেছেন? কখনো কি দেখেছেন? রোষ তো ভয়ঙ্কর। হ্যাঁ, এবং আপনি যত জনরোষ দেখাতে যাবেন উল্টা দিকেও আপনার রোষ জমতে থাকবে। জাতীয় প্রশ্ন সকলের, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হলে আপনি মনে করেন ঠিকঠাক আছে? আমার মনে হয় কি মানে এটা নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা আছে, বিভিন্ন রকমের কথাবার্তা আছে। যেটা 111 সরকার ছিল সেটা 2 বছরের মধ্যে তারা নির্বাচনের দিকে চলে গেছে, করার চেষ্টা করছে। এখন রাজনৈতিক দলগুলো তো দ্রুততম সময়ে চায়, কিন্তু যে পরিস্থিতি আসলে তৈরি হয়েছে দ্রুততম সময়ে করলে কি হবে এটা বলা যাচ্ছে না। কারণ 16 বছর তো আমরা এই ঘটনার মধ্যে ছিলাম না যে দ্রুততম সময় আসলে কি হবে। আবার ঘটনা হচ্ছে যে দ্রুততম সময়ে নির্বাচন দেওয়ার পরে আরেকটা রাজনৈতিক দল আসার পরে সবার মধ্যে যে পরিমাণ আতঙ্ক তৈরি হয়েছে রাজনৈতিক দল সম্পর্কে, সেটা আসলে কতখানি হবে, সলিড হবে। কাজে জনগণকে একটু সময় দিতে পারতে হয় যে জনগণই চাক যে আমরা আসলে রাজনীতিবিদ চাই, আমরা এই গভর্নমেন্ট চাই না। জনগণকে দেখলেই আপনি বুঝতে পারবেন যে তারা এখন নির্বাচনের জন্য করছে, এবং সেই ভাইব কিন্তু পাবেন, এটা পাওয়া যায়, জানেন, জনগণের পাওয়া যায়। ওই জনগণ যা কিছু ভাবে আপনি সেই ঢেউ এসে আপনার গায়ে লাগবে যদি আপনি ঠিকঠাক মতো সেটা বিচার করেন। কাজে জনগণ দেখা যাবে যদি মনে করেন 6 মাস পরে অস্থির হয়ে যায় যে আমি একটা সরকারি চাই, রাজনীতিবিদ চাই, আপনাকে দ্রুততম সময় নির্বাচনের দিকে হাঁটতে হবে। জনগণ যদি মনে করে যে না এই সরকার আমাকে অনেক আরাম দিচ্ছে, এই আরামটার কথাই আমি বলছি যে এই সরকার আমাকে অনেক আরাম দিচ্ছে, আমার দ্রব্যমূল্য কমে গেছে, আমার দুর্নীতি নাই, আমি মন খুলে সমস্ত কথা বলতে পারি, আমাকে কেউ ধরে নিয়ে যায় না, আমি রাস্তাঘাটে হাঁটতে পারি, আমি কোনো মবের হই না, পুলিশটা সুন্দর হয়ে কাজ করতেছে, তারপরে কোথাও আমার দুর্নীতি নাই, কোথাও আমাকে ঘুষ দিতে যাইতে হয় না, তখন জনগণই চাইবে যে এই সরকার আরও যতদিন রাখা যায় তত বেশি ভালো। আমি আসলে শোটা শেষ করি আমাকে একটা প্রশ্ন নিয়ে। আমার নাম তানভীর তারেক, আপনার প্রশ্ন একটা নিতে ভয় লাগছে, এটা যে কোনো একটা প্রশ্ন করেন আমাকে, শেষ করি শোটা। এই প্রশ্ন করলে তো আপনি প্যাচে পড়ে যাবেন, সর্বনাশ। তারপর এডিট যেহেতু আমার হাতে, বলেন আপনি কি চান যে আওয়ামী লীগ আবার রাজনীতিতে দ্রুততম সময়ে ফেরুক? দ্রুত বা সময় নিয়ে সেটা প্রশ্ন না। আমার মনে হয় যে যেই গণহত্যা এবং এর বিচার সুষ্ঠুভাবে, খুব ট্রান্সপারেন্টভাবে, রাজনৈতিক বিচার না, ট্রান্সপারেন্ট যে বিচারটা সমস্ত নাগরিকরা চায়, সেটা হওয়ার পর অবশ্যই একটা বড় দল সেটা জনগণই নির্ধারণ করবে। কিন্তু আমি এই ভ্যাকেন্টটা চাই না, যে ভ্যাকেন্টটা 16 বছর হয়েছে। প্রত্যেকটা নির্বাচনে একটা বড় দল নাই,
মাঝারি দল নাই, মাঝারি দল দিয়ে আবার জোড়াতালি লাগে একটা নির্বাচন হচ্ছে, ওইটা হলে এটা এই সাইকেলটা চলতেই থাকবে। সুতরাং এই বড় দল, ছোট দল, মাঝারি দল নিয়ে একটা নির্বাচন হলেই তখন ওইটা আসলে নির্বাচন হবে। সো ওই অপেক্ষায় আসলে আমরা সবাই আসলে চাই, কারণ বিভক্তির রাজনীতি না থাক, একদমই না থাক। জনগণ আসলে ঠিক করুক যে তারা কাকে চায়। যারা কালপ্রিট আওয়ামী লীগের সবারই বিচার করে, একদম বিচার করে। এরপরে যে দলটা দাঁড়াতে চায়, করতে চায়, করে দেয় সেই দলটা, এবং সকল দল, মানে কোনো দল নির্বাচনে অংশ নিতে পারবে না এরকম না, সকল দল 40টা 50টা হোক, ওই নির্বাচন আমরা কতদিন দেখি না। সেটাই আমরা একটা নির্বাচন দেখতে চাই যে সবাই আসছে, জনগণ যারে ইচ্ছা তারে ভোট দিক। কাজে ওই বাংলাদেশটা তো আমরা অবশ্যই চাই। নিশ্চয়ই এই সরকার সেই বাংলাদেশ পর্যন্ত আমাদের নিয়ে যাবে, আমরা কিছু না হবে সেটাই, সেই অপেক্ষায় আসলে আমরা সকলে। থ্যাংক ইউ নাজিমুন্নি, আপনার দর্শকদের উদ্দেশ্যে এবং আড্ডা দিয়ে কেমন লাগলো ছোট্ট করে বলে আমরা শেষ করি। অনেক ধন্যবাদ তানভীর ভাই, আপনার সাথে সময় কাটে ভালো লাগলো। প্রিয় দর্শক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকি। আমরা আসলে রাজনৈতিক চর্চা বা বিশ্লেষণের জন্য করছি যে এখন আসলে সময়টাই এমন যে সবার মতাদর্শ নিয়ে বিভিন্ন রকম আলোচনা হচ্ছে। আমরা এই জন্য গুণী মানুষদের নিয়ে আপনাদের সেই কথাগুলো বিশ্লেষণ করার চেষ্টা করছি। আপনারা সবাই ভালো থাকেন, মতামত দিয়ে জানান কেমন হলো। আল্লাহ হাফেজ।